নিউরন মেডিকেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি অপূর্ব অহম, চতুর্থ বর্ষ শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল। সো গত ক্লাসে আমরা প্যাথোলজি অফ দ্য হার্টের প্রথম অংশটা নিয়ে আলোচনা করেছি। এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি প্যাথোলজি অফ দ্য হার্টের পার্ট 2-তে। সো নাও লেটস টক অ্যাবাউট দ্য ক্রনিক ইসকেমিক হার্ট ডিজিজ। সো ক্রনিক ইসকেমিক হার্ট ডিজিজটাকে যদি আমরা আসলে ডিফাইন করি, তাহলে আমরা বলতে পারি যেটা হচ্ছে একটা প্রোগ্রেসিভ কনজেস্টিভ হার্ট ফেলিয়ার। অনেক দিন ধরে অল্প অল্প করে হচ্ছে হার্ট মাসেল ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আলটিমেটলি একটা কম্বিনেশনে একটা ক্রনিক ইসকেমিক হার্ট ডিজিজ এটা একটা রূপ নিয়েছে আর কি। সো ইট ইজ দ্য কনসিকুয়েন্সেস অফ অ্যাকুমুলেটেড ইসকেমিক মায়োকার্ডিয়াল ড্যামেজ। এটা কখন হবে? যখন ইনঅ্যাডিকুয়েট রেসপন্স, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন এগেনস্টে যদি আমরা ইনঅ্যাডিকুয়েট রেসপন্স দিই সেক্ষেত্রে হবে। সো এটা মরফোলজিক্যালি আমরা কী পাবো? আমরা যদি একটু ইন জেনারেল চিন্তা করি যে হার্টের যে কোনো ডিজিজের ক্ষেত্রে বেসিক্যালি যে ডিজিজগুলো করোনারি আর্টারি অক্লুশনের সাথে রিলেটেড বা হার্ট পাম্পিংয়ের সাথে রিলেটেড, এগুলোর আমার মরফোলজি সেম। জাস্ট আমরা হচ্ছে হাইপারট্রফি পাবো এবং মাইক্রোস্কোপিক্যাল হাইপারট্রফি পাবো, মাইক্রোস্কোপিক্যালি আমরা মানে সেলের হাইপারট্রফি পাবো, মায়োসাইটের হাইপারট্রফি পাবো, ফাইব্রোসিস পাবো। সো সেম মরফোলজি বারে বারে চলে আসছে। সেই ক্ষেত্রে আমরা কার্ডিওমেগালি পাচ্ছি এবং স্কার থাকবে সেখানে ফাইব্রোসিস, আর মাইক্রোস্কোপিক্যালি আমরা মায়োসাইট হাইপারট্রফি পাবো এবং ফাইব্রোসিস পাবো। সো নাও লেটস টক অ্যাবাউট দ্য সাডেন কার্ডিয়াক ডেথ। তো এটা হচ্ছে কখন হয়? আমরা তো বললাম যে এটার সাডেন কার্ডিয়াক ডেথের কজটা কী? আসলে কজটা হচ্ছে অ্যারিথমিয়া, লিথাল অ্যারিথমিয়া। ওকে, সো এটা কেন হচ্ছে? কারণ হচ্ছে যে কোনো একটা কারণে হয়তো এখানে একটা প্লাক রয়েছে, এই প্লাকটা হয়তো একটা করোনারি আর্টারি হয়তো 40% থেকে 50% ব্লক করে আসছে, বাট স্টিল 50% ইজ ওপেন। সো ব্লাড ফ্লো করতেছে, বাট এটা স্লো রেট আর কি। সো কী হলো? হঠাৎ করে প্লাকটা, দেয়ার ইজ অ্যাকিউট প্লাক চেঞ্জ, হঠাৎ করে প্লাকের মধ্যে একটা চেঞ্জ হলো, প্লাকটা রাপচার হয়ে গেল বা ইন্টারপ্লাক হেমোরেজ হলো, যেটাই হলো না কেন। এবং এই প্লাকটার চেঞ্জের কারণে কী হলো? এখানে একটা সাডেনলি একটা থ্রম্বাস ফর্মেশন করলো এবং এই 40 to 50% টার্ন করলো আলটিমেটলি 100%-এ, 90 বা 100%-এ। এই যে করলো, তখন হঠাৎ করে সাডেনলি হার্টের পাম্পিং রেটটা কমে গেল, ব্লাড ফ্লো কমে গেল, দ্যাট লিডস টু অ্যারিথমিয়া, আলটিমেটলি ডেথ। সো এক্ষেত্রে কিন্তু ইনফ্রাকশন হওয়ার সময়ই পাই না। সো এক্ষেত্রে আমরা যদি অটোপসি করি সেক্ষেত্রে কিন্তু আমরা ইনফ্রাকশনের কোনো সাইন সিমটমস পাবো না, এমআইয়ের সাইন সিমটমস পাবো না, বাট তারপরেও এখানে কিন্তু মানুষ মারা যাচ্ছে সাডেন কার্ডিয়াক ডেথে। সেটা মেইন কজটা হচ্ছে ভেন্ট্রিকুলার অ্যাসিস্টেড ফিব্রিলেশন। দিজ আর দ্য মোস্ট লিডাল অ্যারিথমিয়া। সো নেক্সট আপ ইজ হাইপারটেনসিভ হার্ট ডিজিজ। তো হাইপারটেনসিভ হার্ট ডিজিজের ক্ষেত্রে আমরা যদি বলি, এটাকে দুইটা ভাবে আমরা ভাগ করতে পারি, সিস্টেমিক হাইপারটেনশন অ্যান্ড পালমোনারি হাইপারটেনশন। সো সিস্টেমিক হাইপারটেনশনের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, যেটা আমরা একটু আগে জাস্ট ওই হার্ট ফেলিয়ারের ক্ষেত্রে যেটা পড়ে এসছে, যে মরফোলজিটা, জাস্ট সেম মরফোলজি ক্যান বি অ্যাপ্লাইড হিয়ার। যে হাইপারটেনশনের কারণে লেফট হার্ট ফেলিয়ার হয়, সিস্টেমিক হাইপারটেনশনের কারণে হতে পারে লেফট হার্ট ফেলিয়ার, আর পালমোনারি হাইপারটেনশনের কারণে হতে পারে রাইট হার্ট ফেলিয়ার। মরফোলজি সেম। লেফট হার্ট ফেলিয়ারের ক্ষেত্রে যেরকম লেফট হার্ট হাইপারট্রফি ছিল, এখানেও ঠিক একই রকম হচ্ছে, আর পালমোনারির ক্ষেত্রে রাইট হার্ট হাইপারট্রফি। সো নেক্সট আমরা কথা বলবো হচ্ছে অ্যাবাউট দ্য ভালভুলার হার্ট ডিজিজ। সো নেক্সট আমরা কথা বলবো অ্যাবাউট দ্য ভালভুলার হার্ট ডিজিজ। সো যদি হার্ট ভালভের কোনো প্রবলেম থাকে, সেটাই হচ্ছে ভালভুলার হার্ট ডিজিজ। সো এর মধ্যে হচ্ছে মেনলি আমরা স্টেনোসিস আর রিগার্জিটেশন, এই দুইটাই হচ্ছে আমরা কমনলি পেয়ে থাকি। সো স্টেনোসিস বলতে মেনলি আমরা বুঝাই কি, যে যদি একটা ভালভ ওপেন না হয় কমপ্লিটলি, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে স্টেনোসিস। ওকে, সো ভালভ এর মধ্যে হচ্ছে আমরা দুই রকমের ভালভ জানি আমরা, একটা হচ্ছে অ্যাওর্টিক ভালভ অ্যান্ড মাইট্রাল ভালভ। সো এই দুইটা ভালভের যদি প্রবলেম হয়, যেমন মাইট্রাল ভালভে যদি স্টেনোসিস হয় সেখানে মাইট্রাল স্টেনোসিস, অ্যাওর্টিকে হলে অ্যাওর্টিক স্টেনোসিস। আর রিগার্জিটেশন বলতে আমরা বুঝাই যে যদি ইনকম্পিটেন্স অফ এ ভ্যালভ স্টিমিং ফ্রম অ্যান অ্যাবনর্মালিটি, যদি এটার যে স্ট্রাকচারগুলো আছে সাপোর্ট স্ট্রাকচার, মানে মোট কথা যদি ভালভে কোনো ডিফেক্ট থাকে, সেই ডিফেক্ট থাকার কারণে যদি ভালভটা বন্ধ না হয়, দ্যাট মিনস তখন রিগার্জিটেট করবে, অর্থাৎ ব্লাডের ব্যাকফ্লো হবে, এটা হচ্ছে মানে রিগার্জিটেশন। সো এর মধ্যে দুইটা রয়েছে, মাইট্রাল স্টেনোসিস, মাইট্রাল রিগার্জিটেশন, অ্যাওর্টিক স্টেনোসিস অ্যান্ড অ্যাওর্টিক রিগার্জিটেশন। সো এর মধ্যে মাইট্রাল স্টেনোসিস যেটা, এটা একটা কমন কজ হচ্ছে রিউমেটিক হার্ট ডিজিজ। এখানে কিন্তু যে কোনো কারণে এটা ভেজিটেশন ফর্মেশন হতে পারে, বা হচ্ছে যেটা আমরা বললাম যে এটা কনজেনিটাল কারণেও হতে পারে, অথবা হচ্ছে যদি এখানে ভেজিটেশন বা হচ্ছে এরকম ইমিউন ডিপোজিশন
বা এই ধরনের কোনো, যেমন মিক্সোমেটাস ডিজেনারেশন হতে পারে মাইট্রাল ভালভ প্রোলাপসের ক্ষেত্রে, মাইট্রাল ইনসাফিসিয়েন্সি হতে পারে। সো দেয়ার আর সো মেনি কজেস। এটা আমরা যদি মরফোলজিটা আসলে চিন্তা করি তাহলে এটা হচ্ছে যদি নন রিউমেটিক হয়, অর্থাৎ রিউমেটিক কজ ছাড়া যদি অন্য কোনো কজ হয়, সেক্ষেত্রে আমরা একটা হচ্ছে ক্যালসিফিক একটা অবস্থা পাবো, একটা ক্যালসিফিক অ্যাওর্টিক স্টেনোসিস পাবো, ক্যালসিফিক মাস পাবো সহজ কথায়। আর যদি রিউমেটিক হয় সেক্ষেত্রে হচ্ছে আমাদের আবার মরফোলজিটা চেঞ্জ হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা অ্যাশকফ বডিজ পাবো, অ্যানিস্কোসেল পাবো, সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। সো দিস ইজ দ্য ভালভুলার হার্ট ডিজিজ। নাও আমরা চলে আসি হচ্ছে রিউমেটিক ফিভার। সো রিউমেটিক ফিভারটা আসলে কি, এটা আমাদের একটু বুঝতে গেলে আসলে হচ্ছে আমাদের রিউমেটিক ফিভারের যদি আমরা ডেফিনেশনটা দিই তাহলে এটাকে আমরা বলতে পারি যে রিউমেটিক ফিভার এবং রিউমেটিক হার্ট ডিজিজ এটা হচ্ছে দুইটাই ভেজিটেটিভ হার্ট ডিজিজ। সো আমরা যদি প্রথমে রিউমেটিক ফিভারটাকে বলি তাহলে এটা হচ্ছে একটা মানে ইনফ্ল্যামেটরি একটা কন্ডিশন, যেটা হচ্ছে গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশনের পরে হয়, অর্থাৎ কারো সোর থ্রোট হয়েছে ফ্যারিঞ্জাইটিস, যেটা হচ্ছে গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশনের কারণে হয়ে থাকে। এবং এর কারণে কী হয় যে আমাদের বডি এই স্ট্রেপ্টোকক্কাল ভাইরাসের এগেনস্টে ব্যাকটেরিয়ার এগেনস্টে হচ্ছে ইমিউন রেসপন্স দেয়, অ্যান্টিবডি তৈরি হয়। এই অ্যান্টিবডিটা ক্রস রিয়েক্ট করে কার্ডিয়াক মাসেলের সাথে, মাসেলের যে কম্পোনেন্টস মায়োসিন তার সাথে। এছাড়া এই ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে আমাদের যে সেল মিডিয়েটেড ইমিউনিটি CD4+ সেল এটাও অ্যাক্টিভেট হয়, যেটা ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেট করে। এবং এই যে অ্যান্টিবডিটা তৈরি হয়, অ্যান্টিবডিটা আবার কমপ্লিমেন্ট সিস্টেমকে অ্যাক্টিভেট করে। সো এই কম্বিনেশনে হচ্ছে রিয়াকশানগুলো হার্টের যে ভ্যালভগুলো রয়েছে বা হার্টের যে সেলগুলো রয়েছে সেগুলোকে এফেক্ট করে, which leads to the rheumatic heart disease. So রিউমেটিক ফিভার এবং রিউমেটিক হার্ট ডিজিজের যদি আমরা প্রথমে রিউমেটিক ফিভারের যদি আমরা মরফোলজিটা দেখি তাহলে কী পাবো, আমরা বললাম যে অ্যাশকফ বডিজ পাবো। এই অ্যাশকফ বডিজগুলো হচ্ছে কি যে টি লিম্ফোসাইট, প্লাজমা সেল, অ্যানিস্কোসেল অ্যান্ড ফিব্রিনয়েড নেক্রোসিস, এই চারটা জিনিসের কম্বিনেশন। আচ্ছা, আমরা একটা যে ছবি দেখি এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যানিস্কোসেল দেখা যাচ্ছে, এবং আমরা এখানে হচ্ছে প্লাজমা সেলও দেখতে পাচ্ছি, কিছু প্লাজমা সেল রয়েছে। এছাড়া হচ্ছে ফিব্রিনয়েড নেক্রোসিস সাইডে সাইডে এগুলোও দেখা যাচ্ছে। সো এখানে একটা জিনিস হচ্ছে যে আমরা কীভাবে চিনবো আসলে যে অ্যানিস্কোস সেলগুলো আসলে কীভাবে চিনবো। আমরা একটা অ্যানিস্কোস সেলের যদি ছবি দেখি, যেটার নিউক্লিয়াসটা হচ্ছে ওয়েভি শেপড, সেন্ট্রাল ক্যাটারপিলার শেপড একটা ওয়েভি ক্রোমাটিন ফর্মেশন রয়েছে নিউক্লিয়াসের ভিতরে। এটা দেখে আসলে আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে অ্যানিস্কোস সেল। So now let's talk about the chronic rheumatic heart disease. So chronic rheumatic heart disease কয়েকটা যদি আমরা ফিচার দেখি তাহলে এটা কী হবে, লিফলেট থিকেনিং, কমিশনাল ফিউশন, অথবা হচ্ছে যে সাপোর্ট ভালভকে সাপোর্ট করে যে স্ট্রাকচারগুলো যেমন কর্ডা টেন্ডিনি সেটাও থিকেনিং বা ফিউশন হতে পারে। এবং ক্রনিক ডিজিজের ক্ষেত্রে অলওয়েজ মাইট্রাল ভালভটা ইনভলভ থাকে। সো এই যে যখন শর্টেনিং, থিকেনিং বা ফিউশন হয় তখন আসলে আমরা হচ্ছে এই ভ্যালভের একটা ফিশ মাউথ বা বাটন হোল অ্যাপিয়ারেন্স দেখতে পারি। সো এটা একটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে আমাদেরকে ক্রনিক রিউমেটিক হার্ট ডিজিজের ক্ষেত্রে এটা জেনে রাখতে হবে যে বাটন হোল আর ফিশ মাউথ অ্যাপিয়ারেন্স, এটা হচ্ছে ফাইব্রাস ব্রিজিং, এই যে ভালভুলার যে কমিশনগুলো এগুলোর কারণে এরকম একটা ফিশ মাউথ অ্যাপিয়ারেন্স আমরা দেখতে পারি ক্রনিক রিউমেটিক হার্ট ডিজিজের ক্ষেত্রে। ওকে, সো নাও লেটস টক অ্যাবাউট দ্য কার্ডিওমায়োপ্যাথি। সো কার্ডিওমায়োপ্যাথি নিয়ে যদি আমরা বলি তাহলে এটাকে যদি আমরা জাস্ট অর্থ করি তার মানে হচ্ছে এটা কার্ডিয়াক মাসেলার ডিজিজ, কার্ডিওমায়োপ্যাথি। এখন কার্ডিওমায়োপ্যাথিকে আবার আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি, ডাইলেটেড হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি অ্যান্ড রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথি। তো ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি মানে হচ্ছে আমরা বুঝতে পারছি যে হার্টটা ডাইলেটেড হয়ে যাবে এবং হচ্ছে এটা পুরোলি কন্ট্রাক্টাইল হয়ে যাবে, পুরোলি কন্ট্রাক্টাইল। সো ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথির ক্ষেত্রে এটার মানে প্যাথোজেনেসিস এটা প্যাথোজেনেসিস হচ্ছে আমাদের খুব একটা ডায়াগনস্টিক ভ্যালু দেয় না, কারণ ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি মানে হচ্ছে এটা একটা এন্ড স্টেজে চলে গেছে। সো যতক্ষণে আমরা হচ্ছে এটাকে ডায়াগনোসিস করবো ততক্ষণ এটা ইরিভার্সিবল একটা স্টেজে চলে যাবে। সো এটা বেসিক্যালি আমরা হচ্ছে ডাইলেটেড হার্টটাকে আসলে ডাইলেটেড পাবো এবং পুরলি কন্ট্রাক্টাইল পাবো। এটা প্যাথোজেনেসিস যদি বলি কজের মধ্যে রয়েছে জেনেটিক কিছু ডিটারমিনেশন, জেনেটিক ইনফ্লুয়েন্সেস রয়েছে, এছাড়া মায়োকার্ডাইটিসেও একটা কজ হতে পারে। ওকে, সো মরফোলজি যদি চিন্তা করি তাহলে হার্টটা হচ্ছে এনলার্জ থাকবে। দেন আমরা যদি বলি হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি বা HCM, সো এটার ক্ষেত্রে আমরা আসলে মানে বুঝতে পারছি যে হাইপারট্রফিক দ্যাট মিনস হার্টটা এনলার্জড হয়ে যাবে, বড় থাকবে, কার্ডিওমেগালি থাকবে। সো এটার কজের ক্ষেত্রে প্যাথোজেনেসিসের জেনেটিক কিছু ডিটারমিনেন্টস রয়েছে, যেমন হচ্ছে যদি যে মিউটেশন হয় মানে
হার্ট মাসেলের যে সার্কোমিয়ার রয়েছে, এই সার্কোমিয়ারে যে প্রোটিন আছে, এই প্রোটিনগুলো যদি মিউটেশন হয় কোনো কারণে, জেনেটিক মিউটেশন, প্রোটিন মিউটেশন, সেক্ষেত্রে হচ্ছে এনলার্জমেন্ট হতে পারে, মায়োকার্ডিয়াল হাইপারট্রফি হতে পারে। সো এক্ষেত্রে হচ্ছে এটা সাধারণত মানে ভেন্ট্রিকুলার ডাইলেশন ছাড়াই হচ্ছে জাস্ট মাসেলের হাইপারট্রফি হচ্ছে। এই জন্য আমরা এই দুইটাকে আসলে ডিফারেন্সিয়েট করতে পারি ডিসিএম থেকে এইচসিএম এ, যে ডিসিএম এর ক্ষেত্রে ডাইলেটেড ভেন্ট্রিকল থাকবে, এইচসিএম এর ক্ষেত্রে ডাইলেটেড থাকবে না, বাট হাইপারট্রফি থাকবে, মাসেলের হাইপারট্রফি থাকবে। লাস্ট ওয়ান ইজ রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথি। সো রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথির ক্ষেত্রে আসলে আমরা যদি বলি যে এটার মানে মরফোলজিক্যাল ফিচারগুলো খুব একটা ডিস্টিংটিভ না, মানে আমরা হচ্ছে হাইপারট্রফিক থেকে রেস্ট্রিকটিভকে খুব একটা আলাদা করতে পারি না, কারণ এখানে কোনো ডাইলেশন নাই যেমন ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথির মতো, কিন্তু এখানে আমরা কিছুটা হচ্ছে কার্ডিয়াক মাসেল সেলের হাইপারট্রফি দেখতে পারি। সো দুইটার মধ্যে আসলে খুব কনফিউজিং হয়ে যায় যেটা আসলে কি ডায়াগনোসিস করার জন্য। সো এটার কজ যদি বলি তাহলে কজের ক্ষেত্রে হচ্ছে মানে কিছু রেস্ট্রিকটিভ কন্ডিশন, অর্থাৎ আমরা এখানে বুঝতে পারছি যে কখন রেস্ট্রিকটিভ কন্ডিশন তৈরি হয়, কখন হচ্ছে হার্ট মাসেল সে ঠিকমতো পাম্প করতে পারে না, তার কন্ট্রাক্টের যে মোশন এটা করতে পারে না, যখন হচ্ছে ওইখানে ফাইব্রোসিস হয়, অর্থাৎ রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথির ক্ষেত্রে আমরা ফাইব্রোসিস পাবো। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা মানে পয়েন্ট, আমরা যদি এটা মনে রাখতে চাই যে এন্ডোমায়োকার্ডিয়াল ফাইব্রোসিস, মানে মোট কথা মায়োকার্ডিয়াল ফাইব্রোসিস যদি হয়, বা হচ্ছে যদি মানে আমরা আরেকটা কজ বলতে পারি যে এন্ডোকার্ডিয়াল ফাইব্রোইলাস্টোসিস, অর্থাৎ ফাইব্রোইলাস্টিক থিকেনিং যদি হয়, এটা হতে পারে, খুবই আনকমন একটা কজ, বাট এটা হতে পারে। সো দিস আর অল অ্যাবাউট কার্ডিও। ওকে, সো নাও লেটস টক অ্যাবাউট প্যানকার্ডাইটিস। প্যানকার্ডাইটিস বলতে আমরা আসলে বুঝাই যে যখন হার্টের যে তিনটা লেয়ার, পেরিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম এন্ড এন্ডোকার্ডিয়াম, যদি তিনটা লেয়ারেই হচ্ছে ইনফ্লামেশন থাকে, ইনফ্লামেটরি প্রসেস থাকে, তখন সেটাকে আমরা বলতে পারি প্যানকার্ডাইটিস। তো এর মধ্যে রয়েছে পেরিকার্ডাইটিস, মায়োকার্ডাইটিস অ্যান্ড এন্ডোকার্ডাইটিস। সো আমরা একটা ওভারঅল মরফোলজিক্যাল ভিউ পয়েন্ট থেকে যদি দেখি তাহলে পেরিকার্ডাইটিসের ক্ষেত্রে আমরা কীরকম পাবো, ম্যাক্রোস্কোপিক্যালি আমরা হচ্ছে একটা অ্যাপিয়ারেন্স পাবো ব্রেড অ্যান্ড বাটার অ্যাপিয়ারেন্স। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের হচ্ছে মাথায় রাখতে হবে যে ব্রেড অ্যান্ড বাটার অ্যাপিয়ারেন্সটা আমরা পাবো। ওকে, সো ইনফ্লামেশন অফ দ্য পেরিকার্ডিয়াম। এরপর হচ্ছে যদি ইনফ্লামেশন অফ দ্য মায়োকার্ডিয়াম হয় সেক্ষেত্রে আমরা কী পাবো, স্ক্যাটার্ড অ্যাশকফ বডিস পাবো। দ্যাট মিনস আমরা একটু আগে অ্যাশকফ বডিসের হচ্ছে ফিচারগুলো পড়ে আসলাম, যে কী কী জিনিস থাকবে, অ্যানিস্কো সেল থাকবে, প্লাজমা সেল থাকবে, ফিব্রিনার নেক্রোসিস থাকবে, এই জিনিসগুলো হচ্ছে আমরা এখানে দেখতে পাবো। আচ্ছা, যদি এন্ডোকার্ডিয়ামে এন্ডোকার্ডাইটিস হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা ফিব্রিনার নেক্রোসিস পাবো অ্যালং দ্য লাইন্স অফ ক্লোজার অফ দ্য ভালভ, যেটাকে বলা হয় ভেরুসি। সো এই জিনিসগুলো আমরা হচ্ছে প্যানকার্ডাইটিসের ক্ষেত্রে দেখতে পারবো। ওকে, সো এরপর যদি আমরা আসি যে একটা করে যদি পড়ি যে এন্ডোকার্ডাইটিস, তাহলে এন্ডোকার্ডাইটিসটা হচ্ছে মোট কথা যদি এন্ডোকার্ডিয়ামে যদি ইনফ্লামেশন হয়, এখন ইনফ্লামেশনটা হতে পারে ইনফেকশাস যদি কোনো মাইক্রোবিয়াল ইনফেকশন ইনভলভ থাকে, অথবা হতে পারে নন ইনফেকশাস যদি মাইক্রোবিয়াল কোনো ইনফেকশন ইনভলভ না করে। সো ইনফেক্টিভকে আমরা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য ডিউরেশন দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অ্যাকিউট আর একটা বলতে পারি আমরা হচ্ছে সাব অ্যাকিউট। সো মেইনলি হচ্ছে নর্মালি হার্ট ভালভে খুব কম অর্গানিজম আছে যেগুলো ইনফেকশন করে, খুব হাইলি ভিরুলেন্ট অর্গানিজম ছাড়া সাধারণত হচ্ছে হার্ট ভালভগুলোকে বা এন্ডোকার্ডিয়ামকে ইনফ্লামেশন করতে পারে না, ইনফেকশন করতে পারে না। এছাড়া যদি হচ্ছে মানে ভাস্কুলার কোনো অ্যাবনর্মালিটিস থাকে, কার্ডিয়াক অ্যাবনর্মালিটিস থাকে সেক্ষেত্রে, এবং মানে এই ধরনের যদি কন্ডিশনগুলো থাকে সেক্ষেত্রে ইনফ্লামেশনটা আরও খুব তাড়াতাড়ি হয়। তো আমরা নর্মালি হচ্ছে ভিরিডেন্স যে স্ট্রেপ্টোকক্কাস রয়েছে, ভিরিডেন্স স্ট্রেপ্টোকক্কাই এগুলা, এছাড়া হাইলি ভিরুলেন্ট অর্গানিজম যেমন হচ্ছে স্টাফাইলোকক্কাস, ওরিয়াস, এগুলো অনেক সময় হচ্ছে ইনফেকশন করতে পারে। সো অ্যাকর্ডিং টু ডিউরেশন আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অ্যাকিউট, একটা হচ্ছে সাব অ্যাকিউট। আচ্ছা, তো মরফোলজি যদি আমরা চিন্তা করি যে মরফোলজিতে আমরা আসলে কী পাবো, ভেজিটেশন পাবো, যেহেতু এন্ডোকার্ডাইটিস দেন হচ্ছে এন্ডোকার্ডিয়ামের ইনফ্লামেশন, সো এক্ষেত্রে আমরা ভেজিটেশন পাবো। এই ভেজিটেশনগুলো হচ্ছে এটাকে আমরা বলতে পারি এটা ক্লাসিক হলমার্ক। সো বেসিক্যালি এগুলো কি যে মানে এটা হচ্ছে লেশন থাকবে, লেশনগুলো কী কন্টেন করবে, ফাইব্রিন কন্টেন করবে, ইনফ্লামেটরি সেল থাকবে, এবং আমরা যদি মাইক্রোস্কোপের নিচে রাখি তাহলে আমরা এটা ব্যাকটেরিয়া বা যে ইনফেক্টিভ অর্গানিজমগুলো সেগুলো আমরা দেখতে পারবো। সো ইনফেক্টিভের ক্ষেত্রে আমরা হচ্ছে যদি মরফোলজি বলি তার মানে ভেজিটেশন থাকবে হার্ট ভালভে, এবং আমরা বললাম যে এই ভেজিটেশনগুলো কি বেসিক্যালি এগুলো হচ্ছে ফিব্রিন থাকবে, ইনফ্লামেটরি সেলস থাকবে, এছাড়া হচ্ছে ব্যাকটেরিয়া বা আদার যে অর্গানিজমগুলো সেগুলো থাকতে পারে। ওকে, সো নাও লেটস টক অ্যাবাউট দ্য নন ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। এই নন ইনফেক্টিভের মধ্যে রয়েছে নন ব্যাকটেরিয়াল থ্রম্বোটিক এন্ডোকার্ডাইটিস, NBTE। যদি স্মল
মানে থ্রম্বাস ফর্মেশন করে এই কার্ডিয়াক ভালভসগুলোতে, যদি থ্রম্বাস এসে ডিপোজিশন হয় সেক্ষেত্রে আমরা সেটাকে বলতে পারি নন ব্যাকটেরিয়াল থ্রম্বোটিক এন্ডোকার্ডাইটিস বা NBTE। ওকে, সো এটা আমরা একটু নন ইনফেক্টিভের ক্ষেত্রে জানলাম। আরেকটা রয়েছে যে লিপম্যান স্যাক্স এন্ডোকার্ডাইটিস। এটা হচ্ছে যদি সিস্টেমিক লুপাস এরিথেমেটোসিসের কারণে হচ্ছে এন্ডোকার্ডাইটিস হয়, সেক্ষেত্রে এটাকে আমরা বলবো লিপম্যান স্যাক্স ডিজিজ বা এন্ডোকার্ডাইটিস অফ বেসিলি। সো এটার ক্ষেত্রে হচ্ছে আমরা মানে জাস্ট একই রকমভাবে ভেজিটেশন পাবো, হচ্ছে আমরা হচ্ছে লেশন পাবো, ভালভ লেশন পাবো, এবং সেক্ষেত্রে এই ভেজিটেশনগুলোর সাথে ইনফেক্টিভের ডিফারেন্স হচ্ছে যে ইনফেক্টিভের ক্ষেত্রে আমরা অবশ্যই ব্যাকটেরিয়া বা মাইক্রোবিয়াল অর্গানিজমগুলো পাবো, যে অর্গানিজমের কারণে এটা হচ্ছে। আর নন ইনফেক্টিভের ক্ষেত্রে আমরা হচ্ছে এখানে যদি NBTE হয় সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে স্টেরাইল বা ব্যাকটেরিয়া মুক্ত থ্রম্বাই পাবো বা এম্বোলাই পাবো। লিপম্যান স্যাক্স বেসিলির ক্ষেত্রে আমরা হচ্ছে মানে স্টেরাইল ভেজিটেশনস পাবো। ওকে, সো now let's talk about myocarditis, which is the inflammation of the heart muscle বা কার্ডিয়াক মাসেল। এটার কজের মধ্যে রয়েছে যে হাইলি ভিরুলেন্ট যদি কোনো অর্গানিজম থাকে, অথবা হচ্ছে ভাইরাল কজের মধ্যে কক্সেকি ভাইরাস, খুবই রেয়ারলি এটা হয়ে থাকে। প্রোটোজোয়ানের মধ্যে যেমন চ্যাগাস ডিজিজ, যেটা হয় ট্রিপোনোসোমা ক্রুজির মাধ্যমে, এটা কারণ হতে পারে যদি ইনফেকশাস কজের কথা চিন্তা করি। আর নন ইনফেকশাস কজ যদি ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন হয়, দ্যাট ক্যান লিড টু হাইপারসেন্সিটিভ রিয়াকশন, তার কারণেও ইনফ্লামেশন হতে পারে। এগুলো খুবই রেয়ার কন্ডিশনস। আচ্ছা, এরপর আমরা একটু পেরিকার্ডিয়াল ডিজিজের কথা যদি বলি, তাহলে পেরিকার্ডিয়াল আমরা জানি যে হার্টে যে কভারিংটা রয়েছে এটা হচ্ছে পেরিকার্ডিয়াম। এই পেরিকার্ডিয়ামে বা পেরিকার্ডিয়াল ডিজিজের মধ্যে তিনটা হচ্ছে ইম্পর্টেন্ট, অর্থাৎ এই পেরিকার্ডিয়ামে 3 রকমের জিনিস আসলে জমতে পারে। একটা হচ্ছে ফ্লুইড জমতে পারে, ব্লাড জমতে পারে, পাস জমতে পারে। যদি ফ্লুইড জমে সেটাকে আমরা বলবো পেরিকার্ডিয়াল ইফিউশন, যদি ব্লাড জমে হিমোপেরিকার্ডিয়াম, পাস জমলে পুরুলেন্ট পেরিকার্ডাইটিস। এবং এটা কজের মধ্যে আমরা হচ্ছে এটা বলতে পারি যে ইনফেকশাস কজ অথবা ইমিউন কমপ্লেক্স মিডিয়েটেড কজ, ট্রমার কারণে হতে পারে, হিমোপেরিকার্ডিয়াম ট্রমার কারণে হতে পারে, অথবা হচ্ছে আমরা যে একটু আগে পড়ে আসলাম যে যদি কোনো কারণে ট্রান্সমিউরাল MI হয়, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হয়, এবং যদি হচ্ছে ভেন্ট্রিকুলার ওয়ালের রাপচার হয়ে যায়, ভেন্ট্রিকল যদি রাপচার হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পেরিকার্ডিয়ামের নিচে ব্লাড জমতে পারে। সো এটাও একটা কজ হতে পারে, ট্রমা একটা কজ হতে পারে, ইনফেকশনের কারণে পুরুলেন্ট পেরিকার্ডাইটিস হতে পারে। সো আরেকটা কথা হচ্ছে কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস, অর্থাৎ এই পেরিকার্ডাইটিস থেকে যদি হচ্ছে সহজ কথা আমরা বলতে পারি যে কনস্ট্রিকশন কখন হবে, যখন ফাইব্রোসিস হবে, কোলাজেন ফাইবার জমা হবে। সো কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিসের কিছুই না, যদি এরকম স্কার ফর্মেশন হয়, ফাইব্রোসিস হয়, তখন হার্টটা আসলে এক্সপ্যান্ড করতে পারবে না, কনস্ট্রিকশন তৈরি করবে, দ্যাট ইজ কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস। সো এরপরে আমরা লাস্টলি যে টপিকটা নিয়ে একটু আলোচনা করতে পারি সেটা হচ্ছে অ্যাবাউট দ্য টিউমার্স অফ দ্য হার্ট। সো অ্যাবাউট দ্য টিউমার্সকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করতে পারি, প্রাইমারি টিউমার এন্ড মেটাস্ট্যাটিক টিউমার। সো মজার ব্যাপার হচ্ছে যে হার্টে আসলে মেটাস্ট্যাটিক টিউমার্সগুলো মোর ফ্রিকোয়েন্ট, এটাই হচ্ছে ফ্রিকোয়েন্টলি হয়, অর্থাৎ অন্য কোনো জায়গা থেকে টিউমার সেলগুলো ডিপোজিশন হয়ে, কারণ যেহেতু হার্টের মধ্যে থেকে আসলে সারা বডি থেকে ব্লাড আসছে, ব্লাডটা হচ্ছে লাংসে চলে যাচ্ছে, লাংস থেকে অক্সিজেনযুক্ত ব্লাড আসছে, সেটা আবার শরীরে চলে যাচ্ছে। সেটা অনেকগুলো সোর্স থেকে কিন্তু সে হচ্ছে টিউমার যে সেলগুলো, সেই সেলগুলো আসতে পারে, ডিপোজিশন হতে পারে। সো ইট ইজ দ্য মোস্ট ফ্রিকোয়েন্ট কজ। আচ্ছা, প্রাইমারি কিছু কজ রয়েছে যেমন মিক্সোমা, উইচ ইজ দ্য মেসেনকাইমাল সেল টিউমার, মেসেনকাইমাল সেল অরিজিন থেকে আসে। এটা হচ্ছে মোস্ট কমন ইন অ্যাডাল্ট হার্টের ক্ষেত্রে এটা মোস্ট কমন, অ্যান্ড পিডিয়াট্রিক হার্ট বা বাচ্চাদের হার্টের ক্ষেত্রে মোস্ট কমন হচ্ছে র্যাপটোমায়োমা। সো এই মিক্সোমার কিছু জেনেটিক প্রিভিলেন্স রয়েছে, যেমন GNAS1, এটা PRKIR1A, এই জিনগুলো থাকলে বা জিনগুলো মিউটেশনের কারণে হচ্ছে এই টিউমারটা হতে পারে। আর আরেকটা প্রাইমারি টিউমার রয়েছে লাইপোমা, এটা বিনাইন টিউমার, মিক্সোমা বিনাইন টিউমার। সো এই টিউমারগুলো হচ্ছে হার্টের ক্ষেত্রে মোটামুটি হতে পারে। সো এগুলো সম্পর্কে আমরা একটা আইডিয়া নিয়ে রাখলাম। সো ওভারঅল ইটস জেনারেল নলেজ বা কমন একটা নলেজ আমরা পেলাম হার্টের উপর। এরপরে ভিডিওগুলোতে আমরা হচ্ছে হার্টের কিছু ক্লিনিক্যাল বিষয় সম্পর্কে আলোচনা করব। সো টিল দেন, স্টে হোম, স্টে সেফ, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ।